সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। সৌরভ ভাই, স্বাগত আপনাকে স্টুডিও। ধন্যবাদ আপনাকে মতো। শুরুটা ওইভাবে করতে চাই যে রাজনীতি নয়, রাজনীতি পরে আলোচনায় আসব। বিশেষ করে অর্থনীতি, মানুষের পকেট কিন্তু খালি, শূন্য, মানুষ কষ্টে আছে। এর মধ্যে খবর বের হয়েছে বাজার সিন্ডিকেটের কবজায় অন্তর্বর্তী সরকার। আপনার বিশ্লেষণ কি? মানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকটা উত্তরহীন প্রশ্ন, কারণ এর উত্তর কার জানা, সরকারই একমাত্র বলতে পারে এবং যাদের কবজায় তারা বলতে পারেন। তাহলে একটা প্রশ্ন আসবে যে 5 আগস্টের পরিবর্তন কী হলো? এই যে সিন্ডিকেটের কবলে বাজার, সিন্ডিকেট এবং সরকারের আতাত, এটা তো 5 আগস্টের আগে আমরা অনেকবার শুনেছি এবং সেটাই বাস্তবতা ছিল যে ব্যবসায়ীরাও সরকারকে খাপাতে চায়নি, সরকারও ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে চেয়েছে। তাই আমরা তো ভেবেছিলাম যে 5 আগস্টের পর এই ক্ষেত্রে গুণগত পরিবর্তন হবে, কারণ অর্থনীতি দেশের মূল চালিকা শক্তি এবং জনজীবনের যে স্বস্তি, শান্তি, স্থিতির প্রধান হাতিয়ার। তো সেখানে যদি কোনো এ ধরনের আতাত থাকে বা কেউ কারো ব্যবসায়ী গোষ্ঠীর কাছে সরকার জিম্মি হয়ে পড়ে অথবা তাদের ভয়ে কেউ কোনো পদক্ষেপ নিতে না পারে, অর্থ উপদেষ্টা কিন্তু একবার বলেছিলেন যে আমরা যদি কোনো ব্যবস্থা নিতে যাই তাহলে তো সব কিছু বন্ধ করে দিতে পারে। এই ভয় তো আছে। কিন্তু আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাজার থেকে উধাও হয়ে গেল, আবার দাম বাড়ানো হলো, আবার বাজারে আসলো। এটি তো এইরকম মানে লুকোচুরি, এ ধরনের লুকোচুরি, এক ধরনের সরকারকে ব্ল্যাকমেইল করা। এখন এখানে একটা যুক্তি আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর একটি টেলিভিশন সাক্ষাৎকারে বললেন যে আন্তর্জাতিক বাজারে অনেক দাম বেড়ে গেছে এবং তিনি স্বীকার করলেন না যে বাজারে থেকে তেল উধাও। কিন্তু আমরা তো দেখলাম এবং যিনি তার সাথে কথা বলছিলেন তিনি বললেন যে আমি তো বাজারে যে পাইনি। এখন আসলে সমস্যাটার গভীরতা বলা উচিত। যেমন বিগত সরকার সমস্যা সব কার্পেটের আড়ালে রাখতেন এবং সব কিছু ঠিক আছে এ ধরনের ধারণা দিতেন, বিশেষ করে অর্থমন্ত্রী তৎকালীন। তবে এখন যে অর্থ উপদেষ্টা, তিনি খুবই বলবো যে ধীরস্থির মানুষ, চিন্তাভাবনা করে কথা বলেন এবং পদক্ষেপ নেন অনেক ক্ষেত্রে এবং তার সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন। এটি ঠিক যে এই যে ওলটপালট শুধু রাজনীতিতে হয়নি, অর্থনীতিতেও হয়েছে। এখন অর্থনীতিকে কিভাবে সামাল দেবে এবং অর্থনীতি যারা পরিচালনা করেন, যারা নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ী গোষ্ঠীকে, আমার মনে হয় যে এদের মধ্যে আরও আলাপ আলোচনা হওয়া উচিত। ব্যবসায়ীদের মধ্য থেকে একজন উপদেষ্টা নেওয়া হয়েছে, বাণিজ্য উপদেষ্টা, যার এখন বাণিজ্য উপদেষ্টার সমস্যা হলো যে বাণিজ্য উপদেষ্টা যদি নিজেই ব্যবসায়ী হন তখন স্বার্থের দ্বন্দ্ব হয় কিনা। বিগত সরকারের আমলে কিন্তু সেটি দেখা গেছে। তৎকালীন বাণিজ্য উপদেষ্টা সম্পর্কে অনেক অভিযোগ ছিল, যে এক ধরনের অভিযোগ ছিল নিষ্ক্রিয়। কিন্তু আমরা এখনও নতুন যে বাণিজ্য উপদেষ্টা মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিলেন, আমরা নিষ্ক্রিয়তা বলবো না, তবে তাকে বোধহয় আরও সক্রিয় হওয়া উচিত। বাস্তবতা জনগণকে ব্যাখ্যা করা উচিত। এটি তো না সাংবাদিক কোন প্রশ্ন করলেন এবং তার উত্তরে কি বললেন তাৎক্ষণিকভাবে, এটি কিন্তু সরকারের জবাবদিহি না। জবাবদিহি হচ্ছে কি ঘটছে সেটি প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহে জানানো, 15 দিন পরে জানানো। এটি একটি এই সরকার তো মানে আমরা মনে করি না যে কোনো পক্ষের বা কোনো বিপক্ষের। এই সরকার জনগণের একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। তারা জনগণের কাছে খোলাখুলি সব কিছু বলা উচিত, যেটা দুর্বলতা সেটাও বলা উচিত। ভারতের বিষয়ে তো অনেক কিছু আমরা দেখি যে সরকারের মুখপাত্র বা উপদেষ্টারা কথাবার্তা বলেন, তবে এই বাজার ক্ষেত্রে কেন বলবেন না? এবং এটি তো একেবারে সাধারণ মানুষের। আপনি ভারতের সাথে সম্পর্ক, যিনি চিকিৎসার জন্য যাবেন, বেড়াতে যাবেন, তার সমস্যা,
আর নিত্যপণ্যের দাম বাড়লে, ভোজ্য তেলের দাম বাড়লে, চালের দাম বাড়লে এটি একেবারে মানে মানে নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিটি মানুষের, অর্থাৎ এটি 18 কোটি মানুষকেই এর ফল ভোগ করতে হয়। দাম কম হলে যেমন সুবিধা, দাম বেশি হলে। কিন্তু আমরা তো দেখছি না কোনো পণ্যের দাম কমছে, বরং এই যে শুধু আলু নয় বা শুধু ভোজ্য তেল নয়, চালের দাম কিন্তু বাড়তির দিকে। এবং এটা তো এর মধ্যে সামনে রমজানকে কেন্দ্র করে তো দাম বাড়ার একটা মহোৎসব চলে, এবারও নিশ্চয়ই সেটা হবে। সেটা তো বিপদ যে এখন সরকার কিভাবে সামাল দিবে। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন যে রমজানে পণ্যের ঘাটতি হবে না, তাহলে যদি সেই প্রস্তুতিটা নিতে হবে। শুধু ঘাটতি হবে না বললে হবে না। আমাদের এখানে অধিকাংশ ভোগ্যপণ্য ভারত থেকে আসে, এখনও কিছু কিছু আসে, কিন্তু গতি তো কমে গেছে, পরিমাণ কমেছে। সুতরাং এর বিকল্প কী? আমরা দেখলাম ব্রাজিল থেকে ভোজ্য তেল এসেছে। এখন ব্রাজিল থেকে আসার কিন্তু অনেক সময়েরও ব্যাপার। নিশ্চয়ই যেখান থেকে সস্তা পাবে, কম দামে পাবে, সেখান থেকে আনবে। এখন সমস্যা হচ্ছে ভোজ্য তেল বা চিনি, এইসব পণ্যের ক্ষেত্রে এত অপরিশোধিত আনা হয়, এখানে পরিশোধন করা হয়। তো এই পরিশোধন ব্যয় কত, আর ডলারের বিপরীতে কত দাম বাড়লো, আর ভোক্তার কাছে কত দামে পৌঁছলো, এই হিসেব নিকেশটা খুব জটিল। এবং ব্যবসায়ীদের মধ্যে, এবং দেখেন যে এই বিশেষ করে আমদানি পণ্যের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। সুতরাং এটা না উন্মুক্ত না যে সস্তায় যে দেশ থেকে পাবে সেই দেশ থেকে আনবে, বরং তাদের আমদানির ক্ষেত্রেও এক ধরনের সিন্ডিকেট আছে। অর্থাৎ কম দামে কেউ না আনতে পারে, মানে কম দামে আনলে বরং তাকে নিরুৎসাহিত করা হয়, তাহলে অন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের আমি মনে করি ব্যবসায়ীদের সঙ্গে সরকারের খোলামেলা আলোচনা হওয়া উচিত, এবং সেই আলোচনা উন্মুক্ত হবে, মানে জনগণকে জানাতে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব অনেক বেশি। তার কারণটা হচ্ছে যে আপনি কথায় কথায় কিন্তু অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। আব্দুল আউয়াল মিন্টু কিন্তু স্পষ্ট করে বলছেন যে এই জব্দ করলে ব্যবসা বাণিজ্য কিন্তু স্বাভাবিক হবে না। হ্যাঁ, একটা সরকারের পক্ষ থেকে একটা বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন যে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না, কিন্তু যে ব্যবসায়ী বা যে ব্যক্তি যদি অন্যায় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা তো দেখলাম ব্যবসায়ীদের ক্ষেত্রে কি সবার ক্ষেত্রে কি দুর্নীতির মামলা হয়েছে? তা তো না, হত্যা মামলাও হয়েছে। এখন সরকারে যারা আছেন তাদের হত্যা মামলা বা অন্য মামলার একটা যুক্তি থাকতে পারে যে তারা ওই নীতি নির্ধারকদের একজন ছিল, কিন্তু যারা সরাসরি সরকারে নয় তাদের বিরুদ্ধে তো হত্যা মামলা দেওয়া হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, শিক্ষকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। মানে এটার মানে এক ধরনের এটা কি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলেন যে এরকম যদি হয়রানিমূলক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা তো দেখি না। তিনি বলেছেন যে মোহাম্মদপুরে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এতে বেশিরভাগ করা হয় বেসরকারি লোক করে, মানে সাধারণ মানুষ, এবং তাদেরকে দিয়ে করানো হয়। মামলা নিজে যে ভুক্তভোগী অবশ্যই করতে পারে, নিহত বা আহত তার স্বজন পরিবার, কিন্তু এটা তো হয় না। তাকে থানায় নিয়ে যেয়ে তার সই নিয়ে আসামির নাম বসিয়ে দেয় অন্য পক্ষ বা প্রভাবশালী। মানে আসামি বাদীকে চেনে না, বাদী আসামিকে চেনে না, মানে এই হচ্ছে পরিস্থিতি। মানে এটা তো কিছুদিন পরে এই প্রশ্নটা আসবে যে এটা তো মানে আইনের শাসন কোথায় তাহলে। এবং ইতিমধ্যে প্রশ্ন আসছে, অনেকেই বলছেন যে যেভাবে মামলা হচ্ছে তাতে কোনোটারই বিচার হবে না। অর্থাৎ যে অপরাধী তিনি পার পেয়ে যাবেন, আর সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। এটা তো কোনোভাবে কাম্য ছিল না। আমরা গত 15 বছর ধরে যে অভিযোগটি সাবেক সরকারের বিরুদ্ধে ছিল যে তারা বিরোধী দলকে নাজেহাল করার জন্য, বিরোধী জেল জুলুম চালানোর জন্যে মানে হয়রানিমূলক মামলা দিচ্ছে, গায়েবী মামলা দিচ্ছে, ঘটনা ঘটেনি মামলা দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি মহাসচিব সহ তাকে ময়লার গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে। তো এটা হাস্যকর। তারপর ককটেল ফাটেনি, কিন্তু ককটেল ফাটানোর মামলা দেওয়া হলো। কিন্তু আরেকটি ব্যাপারে খুবই এই প্রসঙ্গেই আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসে যে আমরা বিএনপি আমলে দেখেছি যে পায়ে বেরি পড়া অবস্থায় মায়ের বা বাবার জানাজায় গিয়েছে,
এবং আজকে দেখলাম যে হাতে হাতকড়া পরা অবস্থায় বাবার না মায়ের জানাজা পড়েছে এবং তাকে আবার নিয়েছে। মানে এর কোনো মানে ফাইল তো পরিবর্তন হয় না, ফাইল তো একই আছে। মানে এই মানসিকতার তো পরিবর্তন হতে হবে, তাহলে আমরা গণতন্ত্র আর কি বলে স্বৈরতন্ত্রের মধ্যে পার্থক্যটা কীভাবে করব। মানে ওই লোকটি আমি জানি, ওই লোকটি কি এরকম দুর্ধর্ষ যে তার হাতের বেড়িটা খুললে জানাজার সময় হাতের বেড়িটা খুললে পালিয়ে যাবে? তো 5 জন পুলিশ থাকতে পারতেন, 10 জন পুলিশ থাকতে পারেন যাতে পালিয়ে না যায়, কিন্তু তার হাতে করা এটা একজন মানুষকে অমর্যাদা করা, মানে অপমান করা। সৌরভ ভাই, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের তরফে একটা তথ্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সরকার পতনের পর 1657 জন কোটিপতি হাওয়া হয়ে গেছেন। কোটিপতির সংখ্যা তো কম না, এরা হাওয়া হয়ে গেছেন আর কি, 1657 জন। মানে হাওয়া মানে কি নাই, দৃশ্যমান না, এই মানুষগুলো দৃশ্যমান, কিন্তু টাকা তো আছে, টাকা আছে কিনা সেটা দেখার কথা। এটা আছে বা নাই। আমরা তো দেখলাম যে এই যে ইউসিবিএল থেকে মানে এর সাবেক মন্ত্রীর যে সহযোগী তারা কত কোটি, 200 কোটি টাকা না 2000 কোটি টাকা নিয়ে গেছে, লোপাট দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকে একবারই বোধহয় এটি দেওয়া হয়েছিল ঋণ খেলাপিদের, সম্ভবত বিএনপি আমলে সাইফুর রহমানের সময়, যে ঋণ খেলাপিদের তালিকা সংসদে প্রকাশ করা হয়েছিল, আপনার মনে আছে? এরকম আমি তো মনে করি এটা প্রকাশ করা উচিত। এই 1600 ব্যক্তির নাম জনগণকে জানানো উচিত যে 1600 ব্যক্তি কারা। সেটাই, কিন্তু এটা নাম প্রকাশ করা দরকার এবং মানুষ তো জানতে চায় যে আসলে এরা কারা এবং কাদের কাছে টাকা ছিল, তারা টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে। কোটিপতি বলতে কয় কোটি টাকার মালিক একজন, এটা তো বলা হয়নি। এরা তো শত কোটির উপরে হবে, 1000 কোটি না, 1-2 কোটি কোনো এখন হিসাবেই ধরা হয় না। রাইট। সেই রাজনীতির খবরাখবর আপনি জানেন যে আজকে এটা আদালতের একটা খবর আছে। টবি ক্যাডম্যান বলছেন যে ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে না, সেটা অনুপস্থিত বিচার হয়। আমরা তো আপনার চৌধুরী মঈনুদ্দিন, মানে যুদ্ধাপরাধী, তারপর আরো অনেকের তারেক রহমানের বিচার হয়েছে, তাদের অনুপস্থিতির বিচার হয়েছে। অনুপস্থিতি বিচার হতে পারবে না তা নয়, অনুপস্থিত থাকলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পান না, উপস্থিত থেকে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তবে আমাদের যে বিচারিক ব্যবস্থা তাতে কিন্তু সরকারের পক্ষ থেকেও আসামি না থাকলে তার পক্ষে থেকেও কিন্তু আইনজীবী নিয়োগ করা হয়, আর সেটি হয়তো অন্য ব্যবস্থা। এখন বিচার, এখন আপনি যার কথা বললেন তিনি তো যুদ্ধাপরাধ বিচার যখন চলছিল তখনও তার একটা ভূমিকা দেখেছি, সুতরাং আজকেও ভূমিকা। আবার একই সঙ্গে বার্গম্যান, তিনি সেই সময় কিন্তু যুদ্ধাপরাধ যে বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তুলেছেন, আজকেও কিন্তু তিনি সেই একইভাবে প্রশ্ন তুলছেন। তা আমার মনে হয় যে আদালত বা এটি সরকার সব কিছু বিবেচনায় আনা উচিত যাতে প্রশ্ন না ওঠে। আওয়ামী লীগ আমলের, প্রথম আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার আমলে যে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হলো, এবং আমরা যতটা জানি যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের পরামর্শে ওই বিচার প্রক্রিয়াটা সাধারণ আদালতে করা হয়েছিল, মানে কোনো বিশেষ আদালত করে নয়, যাতে কোনো প্রশ্ন না করে। এবং এ কারণেই বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হয়নি, অন্য মামলা নিয়ে হয়েছে, মামলার বিচার নিয়ে। সুতরাং যারাই ক্ষমতায় থাকুক, আমি মনে করি যে প্রশ্ন না ওঠে, এবং প্রশ্ন উঠলেও সেটা যাতে খণ্ডন করা যায়। মানুষের মধ্যে বিচারের ব্যাপারে কিন্তু আছে যে ন্যায় বিচার হলেই হবে না, মানুষের কাছে এটি ন্যায় বিচার হয়েছে এটি তাদের কাছে বোধগম্য, মানে তাদের কাছে এটি বিশ্বাসযোগ্য হতে হবে যেটি ন্যায় বিচার পেয়েছে। যে হত্যাকাণ্ড হয়েছে অবশ্যই এর সঙ্গে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এখন সেটা তথ্য প্রমাণ হবে। আবার অনেকে মনে করেন যে এটি তো ফৌজদারি অপরাধ, তা ফৌজদারি অপরাধে ফৌজদারি আইনেও বিচার হতে পারত, আর সেটি সরকার মনে করেছে যে, এবং আমরা তো দেখেছি আবার অনেক মামলা কিন্তু একই ঘটনায়, মানে একই ধরনের ঘটনায় অনেক হত্যা মামলা কিন্তু ফৌজদারি আদালতে করা হয়েছে, আবার অনেক মামলা এই আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালে করা হয়েছে। এখন এটাও প্রশ্ন আসবে, যেমন ধরেন মিস্টার ক, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে ফৌজদারি আদালতে, আরেকটি হত্যা মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো দুটোর মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নও তো আসবে। হ্যাঁ, মামলা তো একই। মামলা একই হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে অন্য ফৌজদারি অপরাধ, যে সেখানে হচ্ছে যে হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ, অকাট্য তথ্য প্রমাণ থাকতে হবে। আর এখানে যেটা হয় যে সুপিরিয়র রেসপন্সিবিলিটিকেও দায়ী করা যায় না, কিন্তু এই আদালতের এই বিষয়টা যেটা আপনি বললেন যে আসলে যদি মানে বিচারটা হওয়া উচিত যে একদম নির্ভেজাল, কোনো রকমের কোনো চাপ বা কিছু আসছিল বা কখন কি হয়েছে এটা যাতে না বলতে পারে মানুষ যাতে বলতে পারে না বিচারটা সঠিক বিচার হয়েছে, ন্যায় বিচার হয়েছে। কিন্তু মানে আরও যদি মানে সোজা কথায় বলতে হয় যে আওয়ামী লীগ আমলে যেভাবে মানুষের মধ্যে ধারণা হয়েছে যে সরকারের নির্দেশে এসব বিচারগুলো হচ্ছে, এই সরকারের আমলে বা পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবেন তাদের আমলে সেই একই ধারণা না হয়, এটাই কিন্তু মানুষের চাওয়া। হ্যাঁ, তো রাজনীতির ময়দানে এখন তো নতুন খবর যে সংস্কার, নির্বাচন এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা তো ভাবছিলাম যে 31 ডিসেম্বর পার হওয়ার পর নির্বাচনী হাওয়া বইবে। এখন দেখেছি যে নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, ডাকসু নির্বাচনের দিন তারিখও এক ধরনের বলা হচ্ছে, এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে বৈঠক হচ্ছে। আবার ছাত্রদলের বৈঠকে শিবির যাচ্ছে না, শিবিরের বৈঠকে ছাত্রদল যাচ্ছে না, মানে এক ধরনের হিসেব নিকেশ শুরু হয়েছে। এবং এর মধ্যে নতুন দল গঠনেরও তোড়জোড় আমরা দেখছি। এটা ভালো, মানে প্রকাশ্যে রাজনীতিটা প্রকাশ্যে আসলে তখন অনেক অনেক কিছু, কিন্তু অনেক প্রশ্নের যেমন উত্তর আসবে, আবার মানুষের মধ্যে এক ধরনের যে এখন যে অনিশ্চয়তা, অস্থিরতা, সেটাও অনেকটা কাটবে। কিন্তু রাজনীতি মানে এই সরকারের আমলে বা কবে তারা নির্বাচনটা দিবেন এটা তারা রোডম্যাপ দিচ্ছেন না কেন? এইটা একটা যেটা মনে হলো যে ইউরোপীয় যে কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এক ধরনের ইঙ্গিত ছিল যে এটি এ মাসের মধ্যেই একটা ধারণা দেওয়া হবে। আরেকটা বলার যে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে 31 ডিসেম্বর তারিখ দেওয়া হয়েছে যে কমিশনগুলো, বিশেষ করে প্রথম যে 6টি কমিশন গঠন করা হয়েছিল তারা রিপোর্ট দেবেন। তো এই রিপোর্টের পর রাজনৈতিক দলগুলো কি মনোভাব পোষণ করে, তারা কোনটা গ্রহণ করে কোনটা করে না, এর ভিত্তিতে সরকারের বিভিন্ন মহল থেকে এটাই ধারণা পাই যে ওর ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে রোডম্যাপটা ঘোষণা করা হবে। কারণ একটা রোডম্যাপ দেওয়া হলে আবার সেটি বদল না করতে হয়। আমরা এরশাদ বা এমনকি জিয়াউর রহমানের সময়ও দেখেছি, সামরিক সরকারগুলোর সময়, যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করার পর বিরোধী দলগুলোর সাথে আলোচনা হয়, দর কষাকষি হয়, তারপর তারিখটা আবার পরিবর্তন করা হয়। তো এটা হতে পারে যে সরকার যদি চায় যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রোডম্যাপ করবে, সেটাও হতে পারে। তবে এই অনিশ্চয়তা আছে সেটি দ্রুত কাটা উচিত, তাহলে মানুষের মধ্যে একটা এই সরকারের প্রতি আস্থার বিষয়, পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদের প্রতিও আস্থার বিষয় আছে, যে সে বাছাই করতে তার জন্য সুবিধা হবে। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারটা নিয়ে যদি আমরা এই জায়গায় থামি তাইলে আমাদেরকে বলতে হবে যে নির্বাচনে যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার কবে শেষ হবে এটা কেউ জানে না। আর 6টা কমিশনের কথা বলছেন, 6টা বোধহয় এই মাসের মধ্যে দিতে পারবে না বলে আমরা শুনেছি। আর নির্বাচন সংক্রান্ত যে কমিশন, সেই কমিশন সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেবে এমনটি শোনা যাচ্ছে। অর্থাৎ পুরো লাইন আপে এটা গোলমাল আছে। না, তাহলে কি আমরা ওই দুদক কমিশন যেভাবে হলো এবং নির্বাচন কমিশন হবে এভাবেই আমরা পাবো কি না, যে সংস্কারের কাজ সংস্কার করবে আর সরকার নির্বাহী বিভাগ রোডম্যাপ ঘোষণা করে দেবে, সেটাও হতে পারে। কারণ তারিখ নিয়ে তো খুব বিতর্ক হবে না, বিতর্ক হবে পদ্ধতি নিয়ে, মানে নির্বাচনিক প্রক্রিয়া নিয়ে।
পদ্ধতি বলতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা মোটামুটি তো না, বোঝা এটা তো যাচ্ছে। যদি নতুন আইন যদি পঞ্চদশ সংশোধনী বাতিল নাও হয়, মানে সামনে যে নির্বাচনটি, অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন, এটি তো অন্তর্বর্তী সরকারের মধ্যে সরকারের অধীনেই হবে, এটা ব্যাপারেই নেই। পরবর্তী নির্বাচনগুলো কিভাবে হবে সেক্ষেত্রেই হচ্ছে 17 তারিখে একটা রায় দেওয়ার কথা। যদি সেখানে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায়, তখন কিন্তু একটা পথ পরিষ্কার হয়ে যাবে যে করতে হবে না, মানে নতুন করে। কিন্তু আবার অনেক আইন বিশেষজ্ঞ বলছেন যে ওই সংশোধনীটা বাতিল হলেই স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হবে না, তার একটা হয় অধ্যাদেশ দিয়ে অথবা আইন করেই সেটি করতে হবে। না, সেটা হয়তো মিউচুয়ালি যদি সব রাজনৈতিক দল একমত হয় তাহলে তো করতে অসুবিধা নেই। সেটা এই ব্যাপারে কিন্তু আমার মনে হয় ছোট বড় সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত। কিন্তু নির্বাচন বিলম্বিত হচ্ছে, এইটা তো বাজারে আলোচনা। তাই একটা তো নানা রকম কথা, এবং সর্বশেষ যে বললেন যে ওই শিক্ষা উপদেষ্টা, তিনি বললেন যে আমরা 2025 সালে নির্বাচিত সরকার দেখতে পাবো, এটা ওনার ব্যক্তিগত ধারণা। এবং তার আগে আইন উপদেষ্টাও বলেছিলেন যে 2025-এর মধ্যে সম্ভব। তা আসলে আলোচনা যখন শুরু হবে কিন্তু তখন এই বিলম্বিত আর হবে না, প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই এগিয়ে নেবে। না, সেটা তো সবই ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে তো সেই আস্থাটা আনতে হবে। মানুষ তো জানতে চায় যে আসলে কবে নাগাদ নির্বাচন হবে, সেক্ষেত্রে কিন্তু কিভাবে একমাত্র হবে। প্রধান উপদেষ্টাই, মানুষ কিন্তু তার উপর ভরসা করে। তিনি যদি বলেন যে তিনি, যেমন ভারত ইস্যুতে তিনি সব রাজনৈতিক দলকে ডেকেছেন এবং সবাই গিয়েছেন, এক ধরনের একই সুরে কথা বলেছেন। আর নির্বাচনের ক্ষেত্রে আমরা আশা করি যে তিনি যে কথা বলবেন সেটার সাথে খুব দ্বিমত করবেন বলে মনে হয় না। প্রসঙ্গ বাংলাদেশ ভারত সম্পর্কে তো টানাপোড়েন চলছে। এই অবস্থার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে গেলেন, কিছুটা হলো আলাপ আলোচনা শুরু হয়েছে। তারপরেও মানে ভারতীয় মিডিয়া বলেন, বাংলাদেশের মিডিয়া কম বেশি, এটা কিন্তু একটা উত্তেজনা আছে। সেই উত্তেজনার প্রেক্ষাপটে আপনার কি মত? না, উত্তেজনা তো আছে। আজকে দিল্লিতে বিজেপির বাংলাদেশ মিশন অভিমুখে তাদের মিছিল ছিল, এবং বিএনপির 3 সহযোগী সংগঠন আগরতলা অভিমুখে তাদের মিছিল, যদিও কোনো শেষ হয়েছে। সুতরাং একটা ধরনের রাজনৈতিক কর্মসূচি। সুতরাং সমস্যাটা শুধু কূটনৈতিক না, কূটনৈতিক সমস্যা হলে কূটনৈতিক পর্যায়ে কিন্তু আপনি মানে দীর্ঘদিন কূটনীতি নিয়ে কাজ করেছেন এবং মানে জানেন, বিশেষ করে ভারত বাংলাদেশ, এর মধ্যে রাজনীতিটা ঢুকে যে কিছুটা অস্থিরতা এবং জটিলতা তৈরি করেছে, সেটি হ্যাঁ ভারতের পক্ষ থেকেই প্রথম। কিন্তু আমাদের এখান থেকেও তো কিছু কিছু কথাবার্তা যেটা ঠিক দ্বিপক্ষীয় সুসম্পর্ক বা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অনেকটা সমস্যা। আজকে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান প্রথম আলোতে একটা বলেছেন যে শেখ হাসিনার বিষয়ে ভারতকে মানে কঠোর অবস্থানটা, বাংলাদেশের অবস্থানটা জানানো দরকার, কঠোর বার্তা দেয়া দরকার যে আমরা এটি, যেমন ভারত অনেক ব্যাপারে বলে, যেমন ভারতের উদ্বেগের কারণ কি, উদ্বেগ হচ্ছে একটা হলো এখানকার সংখ্যালঘু আক্রান্ত হলে তারা তাদের ওখানে যেতে পারে বা যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তাদের আত্মীয় স্বজন আছে। আর আমাদের উদ্বেগের হচ্ছে যে এটা তো মানতে হবে যে 5 আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তন মেনেই কিন্তু ভারতকে সম্পর্ক তৈরি করতে হবে। আর সেটি তাদের ঠিক মৃদু স্বরে হলেও সেটি তাদের কূটনীতিকরা বলছেন যে তারা এই বাস্তবতা মেনে নিয়ে ভবিষ্যৎ সম্পর্ককে এগিয়ে নিতে চান। সেখানে যে সমস্যা আছে এখন ভারতের ক্ষেত্রে সমস্যা হলো মানে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যে আমরা অমীমাংসিত থাকা অবস্থায় আবার নতুন করে সমস্যা তৈরি হয়। সুতরাং তখন এই তাৎক্ষণিক সমস্যাগুলো,
যেমন তিস্তা নিয়ে এত বছর ধরে আলোচনা হলো, সেটা সমাধান হয়নি। এই মুহূর্তে হচ্ছে কিভাবে যোগাযোগ স্বাভাবিক হবে, কিভাবে ভিসা স্বাভাবিক হবে, কিভাবে বাংলাদেশ থেকে পণ্য ভারতে স্বাভাবিক গতিতে যাবে, ভারত থেকে পণ্য আসবে। তার মানে আমাদের নতুন করে একটা সমস্যা হলো। আবার যদি কোনো রকম অঘটন ঘটে, তখন আবার সেই অঘটন কিভাবে সামাল দেওয়া যায়। যেমন চট্টগ্রামে একজন হিন্দু ধর্মীয় নেতার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটলো এবং একজন আইনজীবী নিহত হলো, এটা তো খুবই মানে এই ধরনের ঘটনা মানে ঘটেনি নিকট অতীতে বাংলাদেশের ইতিহাসে, যে আইনজীবীকে আদালত চত্বরে হত্যা করা। এখন সরকার আবার অনেক যেমন কবি এবং তাত্ত্বিক ভরত মাজার এই প্রধান উপদেষ্টাকেও বলেছেন যে তাকে তার মুক্তি দেওয়াই উচিত, এরকমই কথাবার্তা বলেছেন। এটি হয়তো দুই দেশের সম্পর্ক বা আমাদের সম্পর্কের চেয়েও আমাদের এখানে সামাজিক অস্থিরতা যাতে কমে, অর্থাৎ সাম্প্রদায়িক কোনো অঘটন না ঘটে, আর সেই দৃষ্টিতেও তিনি বলতে পারেন। এখন এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু খুব না, যেমন একটা হচ্ছে যে পতাকা অবমাননা, এই পতাকার উপর তাদের দলীয় পতাকা করেছে। তো এই ধরনের অভিযোগ কিন্তু আওয়ামী লীগ আমলে অনেক নেতা অনেক এসের বিরুদ্ধে। আর সত্যিকারভাবে কোনো যদি তথ্য প্রমাণ থাকে, আমি মনে করি সরকার উচিত সেটা জানানো যে এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বা দেশের মর্যাদার প্রশ্নে অথবা দেশের আর্থিক ক্ষতি হতে পারে, এরকম কিছু করেছে, সেই তথ্য প্রমাণ জানানো উচিত। মানে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হলে সেটার এই অস্থিরতার থেকে যায়। এবং সেটা ভারতের ক্ষেত্রেও ভারতের উচিত, ভারতের মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে ভারত বলছে যে আমাদের মিডিয়া স্বাধীন, আমরা তো কোনো হস্তক্ষেপ করি না। না, খুব ভালো। কিন্তু যখন ধরেন কোনো মুখ্যমন্ত্রী, যখন ধরেন কোনো মন্ত্রী এক ধরনের অবমাননাকর উক্তি করেন, বাংলাদেশ সম্পর্কে বিশুদ্ধকর করেন, তখন তার সেটাকে মিডিয়া স্বাধীন বলে পাশ কাটানো যায় না। আমাদের এখান থেকেও যদি কেউ করে সেটাও আমলে নেওয়া উচিত এবং সেটাও আমি মনে করি যে বিরত থাকা উচিত। কারণ প্রতিবেশীকে বাদ দেওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে থাকতে হবে, সেই বৈরী সম্পর্ক হোক আর সুসম্পর্ক হোক। তবে বৈরী সম্পর্ক হলে কেউ লাভবান হবে না, বাংলাদেশও না, ভারতও না। আর ভারত সম্পর্কটা ভালো থাকলে, ভালো না হলে অন্তত স্বাভাবিক থাকুক। কারণ বাংলাদেশের 53 বছরের সম্পর্ক না, তো আরও এর আগেও পাকিস্তান আমলেও তো ভারতের সাথে 65 সালের যুদ্ধের আগে তো মানে সব কিছুই অবাধ ছিল, যোগাযোগ, ট্রেন, এমনকি ভারতের পত্রিকা এখানে আসতো, এখানকার পত্রিকা ওখানে যেত। তা আমরা এরকম প্রতিবেশী হিসেবে একটা সুসম্পর্ক চাই না কেন, একটা স্বাভাবিক সহজ সম্পর্ক চাই না কেন? এবং ভারতের যে উদ্বেগ আছে সেটা আমরা অবশ্যই আমাদের দেখা উচিত, আমাদের যে উদ্বেগ আছে সেটা ভারতের দেখা উচিত। এখন যদি কিন্তু অবিশ্বাস আর সন্দেহ, এই অবিশ্বাস সন্দেহ ঘোচাতে হবে। আর সাবেক প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা তো আমি মনে করি যে ভারতের এটা করা উচিত। তার ব্যত্যয় তো এখানে কিছু করে না। তিনি বলছিলেন যে ভারতকে যা দিয়েছি তা মানে বলতে পারবে না, অনেকদিন মনে রাখবে। এটি যদি ধরেন তাদের নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে বলে থাকে, তা আমি তো মনে করি যে কোনো একটি প্রতিবেশী দেশ কেন আরেকটি প্রতিবেশী দেশের নিরাপত্তার ঝুঁকি হবে। এবং ভারতেরও এমন কিছু করা উচিত হবে না যেটা বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি। আমাদের এখানে ধরেন, বরং আমাদের এখানে সমগোত্রীয় মানুষ বেশি, পার্বত্য চট্টগ্রাম বা কিছু আদিবাসীর বাইরে। আর ভারতে তো এত গোষ্ঠী, এত জনজাতি, এত সংস্কৃতি, এত ভাষা, তার মধ্যে এটা কিন্তু করা সহজ। এবং বিশেষ করে উত্তর পূর্ব ভারতে এখন তো আগের চেয়ে অনেক সহজ স্বাভাবিক সম্পর্ক, কিন্তু ভারত কি চাইবে যে সেখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হোক? আমরা এখানে একটু মিয়ানমারের দিকে তাকাই, এর একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের সীমান্তে। যে আপনি জানেন মিয়ানমার মংডু ইতিমধ্যেই বিদ্রোহীদের দখলে চলে গেছে। এই প্রেক্ষাপটে কিন্তু ওই গোটা এলাকায় কিন্তু একটা অস্বস্তি আছে। না, শুধু অস্বস্তি না, এটি তো বলা যায় যে আমাদের গলার কাটা। মানে বাংলাদেশের 11-12 লাখ রোহিঙ্গাকে এই 7 বছর ধরে এবং কিছু হয়তো আরও আগে আশ্রয় দেওয়া, তাদের আমাদের জনজীবনে এক হচ্ছে যে আমাদের উপর রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, পরিবেশগত চাপ, এবং একে কেন্দ্র করে
বাংলাদেশে যে মাদক ব্যবসা তার বড় একটা উৎস কিন্তু এই রোহিঙ্গারা। আমি সম্প্রদায়গতভাবে বলছি না, জি। কিন্তু এটি হচ্ছে যেভাবে আছে তারা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে অস্ত্র, অবৈধ অস্ত্রের ব্যবসা, জি অস্ত্র ব্যবহার। তৃতীয় হচ্ছে যে সেখানকার যে এই যে যারা আরাকান যারা বিদ্রোহীরা যারা মংডু দখল করেছে, তাদের সাথে রোহিঙ্গাদের এক অংশের ধারণ মহরম আছে, যোগাযোগ আছে, সমর্থন আছে। তো সুতরাং এটি কিন্তু এক ধরনের সীমান্তের ওপারে, এটা বলা যাবে না সহজে, সীমান্তের এপারেও এই সমস্যা তৈরি করছে। এখন বাংলাদেশ 7 বছর ধরে কূটনৈতিকভাবে কিন্তু আমরা সফল হইনি, দ্বিপক্ষীয় চেষ্টা করেও না, চীনের মধ্যস্থতা করেও না। এখন কিভাবে হবে? ভারতের সাথে এখন যে সম্পর্ক, যখন সম্পর্ক খুব মধুর ছিল তখনও আমরা খুব সহযোগিতা পাইনি, কারণ বাংলাদেশ ছাড়াই বোধহয় পৃথিবীর সব দেশই হচ্ছে তার জাতীয় স্বার্থ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। চীনও দিচ্ছে, ভারতও দিচ্ছে। সুতরাং তারা কেউ মিয়ানমারকে ছাড়তে চাচ্ছে না, কারণ মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ, বাণিজ্যিক সুবিধা ইত্যাদি নিয়ে এখন এই সব পক্ষগুলোকে রাজি করিয়ে আবার যুক্তরাষ্ট্র, চীনের যে দ্বৈরথ, যুক্তরাষ্ট্র আমাদের শুরু থেকেই যে মানবিক সহায়তা এবং এমনকি কূটনৈতিকভাবেও জাতিসংঘেও বরাবর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসনের ব্যাপারে সহায়তা করে প্রত্যাবাসনের পক্ষে দাঁড়িয়েছে। এখন এখন একটা অন্তর্বর্তী সরকার, এটিও ঠিক। আমাদের অনেক ব্যাপারে, আপনি অর্থনীতির ক্ষেত্রে বলছিলেন, এটি কিন্তু অনেকেই বলছেন এবং বিএনপি নেতারা প্রকাশ্যেই বলছেন যে নির্বাচিত সরকার না হলে তো কেউ বিনিয়োগ করবে না, কেউ ব্যবসা এগিয়ে আসবে না, বাস্তবতা। তো সুতরাং এই রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রেও তাই, যে আমাদের সঙ্গে যে একটা সমঝোতা হবে, বোঝাপড়া হবে, সেটাও কিন্তু ওই পক্ষ চাইবে যে এখানে কোন সরকার আছে। এখানে অন্তর্বর্তী সরকার ভাববে যে অন্তর্বর্তী সরকারের কাছে সঙ্গে করলে এটা টিকবে কি টিকবে না। সুতরাং নির্বাচিত সরকার আসুক। আপনি যে নির্বাচনের কথা বলছেন, যে এই দিন তারিখ রোডম্যাপ দেওয়ার, এটাও অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা যে অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তা কেটে দিতে পারে। এটি না রোডম্যাপ দিলেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, তবে বহির্বিশ্ব ভাববে যে এখানে একটি নির্বাচিত সরকার আসতে যাচ্ছে, সুতরাং নির্বাচিত সরকারের সঙ্গে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে তাকে সহায়তা করতে পারি। আমরা তো কূটনৈতিক ক্ষেত্রে ব্যর্থই হলাম। এখন সেটি ব্যর্থতা, শুধু আমাদের এই ব্যর্থতার দায়টা এই বিষয়ে কিন্তু একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। বর্তমানে যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তিনি কিন্তু শুরু থেকেই যেভাবে রোহিঙ্গাদের সাথে বা মিয়ানমারের সাথে আমরা ডিল করছি সেটার বিপরীতই ছিলেন, যে দেশের দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান হবে না, আন্তর্জাতিক তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে। এখন আমরা আশা করব যে পররাষ্ট্র উপদেষ্টা সেই চাপ সৃষ্টির জন্য সেখানে আমাদের এশীয় যে বৃহৎ শক্তি তাদের সমর্থন রাখবে, আন্তর্জাতিক যে বৃহৎ শক্তি, বিশেষ করে জাতিসংঘে। এখন আর বিশ্বটা এমন হলো, বিশ্ব হচ্ছে একেবারে বিভক্ত, সেই দ্বিমেরু বিশ্বের মতো। যেমন এখন রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত, আমেরিকা ইসরায়েল নিয়ে ব্যস্ত, ইসরায়েলকে কীভাবে রক্ষা করা যায়। এর মধ্যে আবার সিরিয়ায় যে বাশার সরকারের পতনের পর তো সেখানে ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে এবং তারা দখলও করছে। তো একটা মানে রোহিঙ্গা সমস্যার চেয়েও তাদের কাছে কিন্তু এই যে এখন যুদ্ধ চলছে, অন্য সমস্যা সেটা অগ্রাধিকার পাবে। সেক্ষেত্রে আমরা কিভাবে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম সেটা হচ্ছে যে সিরিয়াতে বিদ্রোহীরা যেভাবে দখল করেছে, মানে ক্ষমতাচ্যুত হয়েছেন বাশার আল আসাদ, ঠিক সেই অবস্থা মিয়ানমারে হতে যাচ্ছে কিনা? এখন সমস্যা একটা হতে যাচ্ছে, আমরা তো বলতে পারি হওয়া উচিত, এটাই স্বাভাবিক। কারণ কোনো স্বৈরশাসক জনগণের ইচ্ছের বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। এখন মিয়ানমার তো চলছে বন্দুকের জোরে, আর এই বন্দুকের পিছনে আছে চীন। এটা হচ্ছে বড় সমস্যা। চীন না থাকলে আমার মনে হয় যে
মিয়ানমারে যেভাবে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে, আর মিয়ানমারে তো একটা বিদ্রোহী গোষ্ঠী না, অনেক বিদ্রোহী গোষ্ঠী। আমরা তো এখানে শুধু আরাকান আর্মির কথা জানি, অনেকগুলো মানে দল উপদল আছে জাতিগোষ্ঠী। অনেক, হ্যাঁ। সুতরাং এটি এখন চীন কিভাবে এটি মেনে নেয় বা মেনে না নেয় তার উপর চীনই পারে কিন্তু মিয়ানমারের সামরিক জান্তাকে চাপ দিয়ে একটা মানে বাংলাদেশের সাথে সেটা যাতে তারা একটা করবে না সমঝোতা তো। হয়, সেটা তারা করতেছে করবে না না। তো, এত বছর এবং যাবত আমরা এই তো চাপই আছে। এত বছর তো পারেই নাই, বা কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার পর তো চীনের অবস্থান, চীনের মনোভাব তো অনেকটাই শীতল। মানে তারা মানে কোনো প্রকল্প বাতিল করেনি, কিন্তু এক ধরনের যে এটি মানে নতুন কোনো গতি পায়নি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা যে ধরনের একটা আশা করছি, কিন্তু সেখানেও তো আবার সরকার পরিবর্তন হলে কী পরিস্থিতি হবে। সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু আমরা এক ধরনের কী বলে নাজুক অবস্থায় আছি। এটাকে মানে সঠিক প্রধান উপদেষ্টার ভাষায় ট্রেনে রেল লাইনে ট্রেন ওঠানোর এই কঠিন দায়িত্বটা কিন্তু এই সরকারের সামনে। সেটি তারা কতটা দক্ষতার সাথে পালন করতে পারবেন, তাহলে আমরা একটা আশা করতে পারি যে এই সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধান হবে। মাঝখানে একটা কথা ছিল যে কিছু রোহিঙ্গা শরণার্থীদের বেশ অন্যান্য দেশ নিয়ে যাবে, কিন্তু তারও কোনো ফলো আপ দেখছি না। সর্বশেষ যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যেটা আপনি জানেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান বলছেন যে ভিন্ন রাজনৈতিক মতামতের সুযোগ দেওয়া উচিত। এটি তো তারা জাতিসংঘ থেকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্ব মানবাধিকার সংগঠন থেকে, যুক্তরাষ্ট্র সবসময় একজন যদি ভিন্ন মত থাকে তিনি যেন কথা বলতে পারেন। এই প্রশ্নটা তো আসবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে, যে যারা ভিন্ন মত, যারা কথা বলতে পারছেন না, তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে কিনা, এই প্রশ্নটা আসবে। হ্যাঁ, কারোর মধ্যে যদি ফৌজদারি অপরাধ থাকে, অভিযোগ থাকে, সেটি বিচারিক প্রক্রিয়া, কিন্তু বিচারে তিনি দণ্ডিত না হওয়া পর্যন্ত তাকে তো এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে রাখা উচিত হবে না। তাহলে কিন্তু মানুষ আগের 15 বছরের শাসনের কথাই স্মরণ করবে, যে তাহলে পার্থক্য কী হলো। আমরা নিশ্চয়ই পার্থক্য চাই, যে এখন সত্যিকার অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সবাই কথা বলতে পারবে। ইউনূস সাহেব যেমন বলেছেন যে এটি একটি পরিবারের প্রতিটি সদস্য যাতে মন খুলে কথা বলতে পারে এবং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেরকম বাংলাদেশই চাই। তাহলে কিন্তু গুণগত পরিবর্তন হবে। নাহলে সরকার আসবে, সরকার যাবে, বাংলাদেশ সেই আমরা অচল অবস্থার মধ্যেই থাকবো। সৌরভ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি।